শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। আমি যখন গিয়ে দাঁড়ালাম এবং চতুর্দিকে ধিক্কার ধ্বনি, তখন আমি দেখলাম তার মুখটা ছায়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে। কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো। এটা শুধু মানে আমি আজ বা কাল আমি যাব তার বাড়িতে কথা বলতে, এটাই ভেবেছি। এই মুহূর্তে সংবাদ প্রতিদিন .in-এর সঙ্গে ফোনে রয়েছেন জয় গোস্বামী, কবি জয় গোস্বামী। গতকাল শনিবার তসলিমা নাসরিনের প্রত্যাবর্তনের অনুষ্ঠানে কবিকে একটা অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, তাকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়। সেই প্রেক্ষিতে আমরা তার কাছে জানতে চাইছি কি প্রতিক্রিয়া তার। আমার তো কোনো প্রতিক্রিয়া নেই। আমি এতদিন পরে, আমি তো 3 বছর সাহিত্য থেকে অবসর নিয়ে নিয়েছি উদ্ধরণ জগৎ থেকে, সেটা কি তুমি জানো না সম্পালি? হ্যাঁ, কিন্তু কেন, কি কারণে আপনি এই অসময়ে অবসর নিয়েছিলেন? এক কথায় বলা যায়, আমি ওই বইটাকে একটু বুলেটিনে যা লিখেছিলাম, তারপরে আরো 3 বছর সময় কেটে গেছে এবং সেই সময় ধরো আমি যাদের নিয়ে গোসাই বাগানে লিখেছি বা তারপরেও বাংলালাইভ.com নবীন কবিরা যাদের বয়স হয়তো 35, 34, 32, 40, 45, এমন কেউ 50, 50 সুন্দর গান গায়। একজন আছে, নিজে গান লেখে, নিজে গান গাচ্ছে, কবিতাও লেখে। এরা প্রত্যেকে এক বাক্যে বলতে আরম্ভ করে বা বলে, এখনো বলে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছি। এটা কেউ একবার ভাবেনি যে একটা লোক 59 বছর, অর্থাৎ আমি আমার প্রথম কবিতা ছাপার 6 বছর আগে থেকে কবিতা লিখেছি, 6 বছর পরে ছাপিয়েছি, 56 বছর, তারপরে আরো 3 বছর, 59 বছর হলো কবিতা লেখা নিয়েই আছে। সেই লোকটিকে নিজে ইচ্ছায় সব কটা পত্রিকায় গিয়ে বললো আমার কাছে লেখা চাইবেন না, আমি আর লেখা দেবো না, দেইনি, কোথাও ছাপাইনি। কেন করলো এটা তার কেউ ভাবলো না। তার বয়সের থেকে বেশি সময় ধরে সে লোকে লিখছে, লেখার চেষ্টা করছে, লেখা শিখবার চেষ্টা করছে। একদম তাদের সিদ্ধান্তটাই সম্পূর্ণ তারা স্থির বলে মনে করলো। এবং আমার সঙ্গে আমার কথা যখন কোনো যুক্তি তাদের দিতে গেলাম, কাউকে তারা তাদের যুক্তি থেকে নড়লো না, অর্থাৎ তারা সেই পুরনো জায়গাতেই দাঁড়িয়ে গেছে। আবার কেউ তো কোনো কথাই বললো না, মানে আমার যুক্তি শুনতেই চাইলো না। এটা মৌলবাদ নয়? একটা মৌলবাদ তো। অর্থাৎ আমি যেটা ভাবছি সেটাই শেষ কথা, সেটাই সবাইকে মেনে চলতে হবে। যে লোকটা সেটা মানবে। তসলিমার সঙ্গে একটা জায়গায় তসলিমা যেটা মনে করেছেন সেটা বলেছেন। কালকে উনি যে ভাষণটা দিয়েছেন, সেই ভাষণটা এমন একটা ভাষণ, আবার বলছি, প্রত্যেকটা চ্যানেলে আমি এইটা বলেছি, এমন একটা ভাষণ, সেইটা একটা সাহিত্যের একটা পর্যায়ে, উচ্চ সাহিত্যের পর্যায়ে যায়। সেইটাকে ছাপিয়ে সুন্দর করে, খুব বেশি দাম না করে, সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য করা উচিত। সেই ভাষণটা যখন দিন দিতে চলেছেন 20 বছর পরে ফিরে এসে, 19 বছর পরে ফিরে এসে, তখন আমার কারণে তাকে, আমি যখন গিয়ে দাঁড়ালাম এবং চতুর্দিকে ধিক্কার ধ্বনি, তখন আমি দেখলাম তার মুখটা ছায়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে। তার মানে তিনি আবার কম্পোজারটা ফিরিয়ে এনে, নিজের কন্ট্রোলটা ফিরিয়ে এনে আবার বক্তৃতা দিলেন। নিজে তো বক্তৃতা ছিল, কিন্তু নিজে কন্ট্রোল করে বক্তৃতাটা দিলেন। তসলিমা নাসরিন এই অনুষ্ঠানে আমার কারণে এত বড় একটা, মানে তার মতন বড় লেখিকা, ফোনের মধ্যে তসলিমার বিভিন্ন 20 বছর 30 বছর আগে কবে, বা 30 বছর না হোক, অন্তত ওইরকম সময়, প্রায় 28 বছর, কোন খ্যাতনামা সাহিত্যিক তাকে বলেছিলেন, সেই জায়গাটা দাগ দিয়ে তার নিজের মধ্যে বিলি করে এবং তার লেখা পড়ে এবং মুগ্ধ হয়। তখন তো তাদের জন্মই হয়নি। এইটাই তো বড় লেখকের বেঁচে আসার সে তার প্রমাণ। সে পুজো সংখ্যায় প্রত্যেকবার লিখছে কিনা সেটা তার প্রমাণ নয়। এইবার আমার পয়েন্ট হচ্ছে, সেই রকম একজন লেখক প্রায় 20 বছর পরে ফিরে এসে যখন একটা কিছু বলতে যাচ্ছেন, তখন তার ফিরে আসা নিয়ে যে 15 বছর ধরে কোনো কথা বলেনি, সেই রকম একজন লোককে যদি সমস্ত দর্শক ধিক্কার দিয়ে থাকে,
হুম ধিক্কারটা তার প্রাপ্য। তার জন্য এমন সময় সে ধিক্কারটা দেওয়া হলো যে তার বক্তৃতাটা খানিকটা বাধাপ্রাপ্ত হলো, একদম অনুষ্ঠানের তালটা কাটলো। এইটাই আমার দুঃখের কারণ। আমার বুঝেছি। নিয়ে কোনো দুঃখ নেই। বুঝতে পেরেছি। আমাকে সমস্ত ছোটরা অপমান করেছে, পরে আমাকে নিয়ে কোনো দুঃখ নেই। আপনি তসলিমা বললেন বলুন হুম হুম আপনি বলেছেন সাহিত্যেও হুমকি প্রথা, সেই বিষয়ে আমার হ্যাঁ, জানতে এটা চাই। আমিই বলছি। এটা হ্যাঁ। আমিই বলছি সাহিত্য হুমকি প্রথা। এটা হচ্ছে যে আমরা চিকিৎসা শাস্ত্রে হুমকি প্রথা, হুম এটা আমরা জানতে পেরেছি। হ্যাঁ, চলচ্চিত্রে, সিনেমায়। চলচ্চিত্রে হুমকি প্রথা জানতে পেরেছি। হুম সাহিত্যেও যে হুমকি প্রথা চালু হয়ে গেছিল সেটা আমরা জানতে পারিনি, হুম কিন্তু আমি জানতে পেরেছি। কারণ আমি কত বছর ধরে এখানে আছি? আমি 50 বছর ধরে এখানে আছি। হুম আমি একদম ভেতর থেকে এই জিনিসগুলো যখন দেখতে পাই হুম তখন আমার মনে হয় আমার তো লেখা হয়নি, আমি তো কবিতা লিখতে পারিনি, একটু লেখার চেষ্টা করেছি। এটা যদি শিখতে হয় হুম তাহলে এই সাহিত্য মুদ্রণ জগৎ থেকে সরে যেতে হবে। এই সরে গেছি, চেষ্টা করে যাচ্ছি। তবে বুঝলাম। আমার ধারণা ছিল 5-7 বছর পরে হয়তো একটা সময় আসবে যখন আমি নিজের লেখা প্রকাশ করতে পারবো। হুম 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 মানে আমি একটা সুস্থ অবস্থায় প্রকাশ করতে পারবো। হুম কিন্তু গতকালকে তসলিমাকে আগমনের মঞ্চে হুম যারা ছিলেন হুম তাদের মধ্যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, হুম অর্থাৎ নেতা মন্ত্রী যারা ছিলেন, হুম তাদের মুখে নয়, হুম কিন্তু যারা ডেকে আনছেন তাদের মধ্যে একজন, হুম তার নাম মহিষ রায়। হুম তিনি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা বইটা তুলে হুম সম্পূর্ণ কুযুক্তি সহকারে ওই বইটির সম্পর্কে খারাপ কথা বলেন এবং শঙ্খ ঘোষের নাম না করে বইটির নাম করেন অত্যন্ত বিদ্রুপ করে। হুম এটা অত্যন্ত ঘোরতর অন্যায় আছে। হুম আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে এই যে সাহিত্য হুমকি প্রথা চলে আসছিল 2014 সাল থেকে হুম চলে আসছিল, তার হুম 10 বছরের মাথায় 2013-14 সাল থেকে চলছিল। আমি 10 বছরের মাথায় 23-এর শেষে আমি রিটায়ার করে যাই। আমি ঠিকই করে নিয়েছিলাম যে সময় নিতে হবে, ঠিক আছে। হুম সেই হুমকি প্রথার যারা একজন, যারা ছিলেন তাদের মধ্যে একজন, হুম যিনি সেই প্রথার প্রধান সহপরিচালক, প্রধান পরিচালক নয়, হুম প্রধান সহপরিচালক, হুম যার কথায় একটা অনুষ্ঠান হবে তার টিকিট কত হবে, হুম টিকিট কোন কোন তরুণ কবি কিনবে, কখন হুম কোন তরুণ কবি তরুণী কবি কখন কার বাড়িতে যাচ্ছে, হুম এইসব খবর নিতেন। কার হুম লেখা বন্ধ করে দেওয়া হবে, কার লেখা ছাপা হবে, এইসব হুম সিদ্ধান্ত নিতেন। হুম তাকে আমি সেই মঞ্চে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখি এবং বুঝি যে আমার পক্ষে আর বাকি জীবন নিজের কবিতা ছাপতে দেওয়া উচিত হবে না, আমি যেমন আছি তেমন থাকলেই ভালো। বুঝতে তবে পেরেছি। নতুন যে সরকার এসেছে তাদের প্রতি আমার একটা বার্তা থাকবে হুম যে বদল নয়, বদলা নয়, বদল চাই, এই কথার মধ্যে যে ক্ষমা কথাটা ছিল জিনিসটা, তার সুযোগ নিয়ে অনেক অবাঞ্ছিত মানুষ তার মধ্যে ঢুকে যান এবং একসময় তারা সমস্ত জায়গাতেই সাহিত্য ওই একটা পর একটা হুমকি প্রচার শুরু করতে হুম হুম থাকেন, যারা থাকেন। হুম সাহিত্য তার বাইরে যায় না। হুম একদম। তা আমি নতুন সরকারি মানুষদের এটা ভেবে দেখতে বলবো, যে নিরপেক্ষভাবে ভেবে দেখতে বলবো হুম যে তাদের মঞ্চে তারা এমন মানুষকে স্থান দিচ্ছেন যিনি আগের বার, হুম আমি 50 বছর লেখার পর বসে গেলাম, অবসর নিয়ে নিলাম, স্বেচ্ছা অবসর, হুম যার আমার আবার মনে হচ্ছে আমাকে ধিক্কার দিয়েছে বলে গেলাম, ধিক্কারটা ঠিকই দিয়েছে। হুম 15 বছর তো আমি একটা কথা বলিনি, তাই আমার ধিক্কার দিয়েছে। হুম এইবার সেই হুমকি প্রথার প্রধান সহপরিচালক যিনি, হুম অজস্র উদাহরণ আমার কাছে আছে, হুম হুম তাকে তারা মঞ্চে প্রধান ভূমিকায়, প্রধান সক্রিয় ভূমিকায় রাখছেন। তার মানে তারাও কিন্তু না জেনে, আমি জেনে কি না জেনে আমি জানি না, হুম কিন্তু তারাও কিন্তু সেই অবাঞ্ছিত, অর্থাৎ যে অবস্থার বিরোধিতা করতে তারা চেয়েছিলেন, মুক্তির পক্ষ থেকে, এক তো প্রমাণিত হয়ে গেল যে যে মুক্ত চিন্তার পক্ষে তসলিমা কথা বলেছেন তার একটা দরজা তাকে খুলে দেওয়া হয়েছে, তাকে ডাকা হয়েছে। সেই অবস্থায় আরেকজনকে তসলিমা নিজে ডাকলেন, তাকে তার কথা বলতে দেওয়া হলো না। বুঝতে পারছি। করতাম তো একটা কবিতা আমি, তা সেই হুম তো বলতে দেওয়া হলো, একটা প্রমাণ হলো। দ্বিতীয় প্রমাণ হচ্ছে যেটা তসলিমা জানেন না, আমি জানি, আমি কলকাতায় থেকে
সমস্ত থেকে যে বুঝেছি হুম সেই রকম একজনকে ওখানে কিন্তু প্রধান সক্রিয় ভূমিকায় দেখা গেছে। বুঝতে পারছি। তার মানে যদি ওই সরকার, আমার কিছু না, আমার জীবন শেষ হয়ে গেছে, আমি আর লেখা না ছাপলেও আমার চলবে, আমি আপন মনে লেখা শেখার চেষ্টা করব। হুম কিন্তু যারা তরুণ তরুণীরা আসছে, যাদের ধমক দেওয়া হয়েছে, হুম যারা যারা কোথাও যাবে কি যাবে না, কারুর বাড়িতে কারুর জন্মদিনে যাবে কি যাবে না, কারুর জন্মদিনে উৎসবে যেতে গেলে তাকে 100 টাকার টিকিট কাটতে হবে, সে টিকিট এখনো কাটেনি কেন? এইভাবে যে তাদের ইয়ে করে দেওয়া হয়েছে কন্টিনিউয়াস, এবং যখন তার সেই বিষয়ে তদন্তের কথা উঠলো হুম তখন সেই তদন্তের ব্যাপারটা একদম তখন আর তদন্তটা হলো না। সকলের মুখে একটা মুখোশ থাকে, বুঝতে অর্থাৎ পারছি। যারা হুম হুম এই ধরনের হুমকি প্রথা চালান তাদের হুম, মুখে একটা মুখোশ থাকে। হুম, হুম, বুঝেছি। এই মুখোশকে মুখ বলে তারা ভুল করে যেন না নেন, এই আমার সাবধান বার্তা এই বৃদ্ধ কবি, অবসরপ্রাপ্ত একদম। কবিতা লেখকের কথা। যদি তারা বিশ্বাস করতে হয় করবেন, না করলে মনে করবেন যে এবং তখন কি বলে তাকে ছেড়ে দেবেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।